একটা প্রশ্ন আমার মাথায় বহু বছর ধরে কাজ করছে, ওই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। আজকে আপনাদের কাছেই আমি আহ্বান করব, কারো কোনো মতামত থাকলে জানাবেন। অনেক বছর ধরে বিষয়টা দেখছি যে একটা বিষয়ে যদি আমার ভালো চিন্তা থাকে সেটা হচ্ছে না, আবার খারাপ চিন্তা থাকলে হচ্ছে। এরকম অনেক জিনিস মানুষের ঘটে ভাগ্য সংক্রান্ত। ধরেন 2012 সালে আপনার ভাগ্য অনেক বেশি ভালো ছিল, দুর্ভাগ্য কম ছিল। 13তে আবার খুবই কম ভাগ্য ভালো ছিল, দুর্ভাগ্যের পরিমাণটা বেশি। 14 সালে অল্প বেশি, এখানে আবার দেখা যাচ্ছে অনেক বেশি ভাগ্য ভালো, তারপর দুর্ভাগ্য। এই ব্যাপারটা কেমন করে হয়? একটা অদ্ভুত আমার কাছে একটা প্রশ্ন আছে। আমি বারবারই অনুরোধ করব যে আপনাদের কোনো কিছু বলার থাকলে, আমি নিজেই জানি না। আমি অনেক উত্তর খুঁজেছি, অনেক কিছুর সবগুলো উত্তরই আমার মনে হয়েছে পেয়েছি, কিন্তু এটা আর পাচ্ছি না। ছোটবেলায় দেখা যেত যে অনেক কিছু মাথায় কাজ করতো, কিন্তু বড় হয়ে দেখলাম যে এটার মানে এরকম। তাহলে ব্যাপারটা কি? ধরেন আপনি যদি রাজনীতির কথায় ধরেন, আপনি মনে করলেন যে এই সরকার আসলো, আপনি খুব খুশি। কেন খুশি? দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন ঠিকই হলো, কিন্তু আপনার ক্ষতি হলো। আবার অনেকে আছে যে দেশের উন্নয়নটা বিষয়ে তার মাথা ব্যথা নাই, তার মাথা ব্যথা হলো যে আমার কি লাভ হবে, তার আবার লাভবান হচ্ছে। ব্যাপারটা খুব কমপ্লেক্স। মানে যেটা আপনি সুখবর মনে করছেন সেটা হয়তো অনেকের জন্য সুখবর, কিন্তু আপনার জন্য সুখবর হচ্ছে। এরকম একটা জটিল প্রশ্নের মুখোমুখি আপনাদের করেছি, আমি ঠিক কনফিউজড। যেমন ধরেন অনেক বছর আগে একটা ডাক্তার সিম্পল একটা অপারেশনের কারণে তার মেয়ে মারা যায়। এখানে কিছুটা লেখকও বোঝাতে চেয়েছেন এরকম যে সে যেহেতু মানুষের কল্যাণে ডাক্তারি করছে, সে কারণে যখন তার মেয়ে অসুস্থ হলো তখন সে ডাক্তার নাই বা আশেপাশে অন্য ডাক্তাররা নাই। তার মানে অনেক মানুষকে ভালো করতে গেলে নিজের ক্ষতি হতে পারে। তো সেটা অনেক প্রশ্নের উদ্বেগ করে। সেটা তো অনেক ভালো। ইসলাম ধর্ম বলেন, সব ধর্মেরই একটা দিক হলো মানবতা, মানুষের ভালো করা। কিন্তু অনেক বাধা, কোথায় যেন একটা সমস্যা। ধরেন একটা মোবাইল, আপনি 20,000 টাকার মোবাইল 18,000 কিনে দিলেন, তাহলে ওই দোকানদারের 2,000 টাকা কম লাভ হলো, কিন্তু আপনার বন্ধুর 2,000 টাকা বেশি লাভ হলো। মানে প্রকৃতি এটা খুব একটা পছন্দ করছে না, অনেক মাথায় কাজ করছে। আমি ঠিক কনফিউজড। আমি দর্শন চর্চা করি অনেক আগ থেকে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করি, কিন্তু এই জায়গাটা একটা জটলা পেকে যাচ্ছে। যে ডায়াবেটিস ধরেন আমি প্রায় অনেক বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল। তাহলে আমি বেশ কয়েকটা কুকুরকে একটু একটু খেতে দিই। উদ্দেশ্যটা হলো এই যে তারা মানুষের খাবার ছাড়া খায় না। তাহলে যেটা উচিত হলো যে কিছু ভাত দেওয়া। তাদের জন্য তো আসলে আমাদের ব্যয় করার ব্যাপার থাকে না, কিন্তু একটু মাথায় কাজ করে যে কুকুর যেহেতু অন্যদের খাবার খায় না, শুধু মানুষের খাবার খায়, সেজন্য একটু দেওয়ার চেষ্টা করলেন। যে যখন রাজশাহীতে আসলাম, 6 বছরের আগেই হবে, তখন একটু কুকুরের ব্যাপারে একটু দরকার হলো, মনে হলো। কিন্তু ডায়াবেটিস হলো। এটার মানে কি? মানে হলো যে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। আমি প্রায় 6 বছর হলে ভাত রুটি খাই না, তবে অনুষ্ঠানে গেলে খাই, আত্মীয়ের বাসায় গেলে খাই। সাধারণত বোনের বাসায় সপ্তাহে তো একবার যাওয়াই পড়ে। মাহবুব আঙ্কেল যেমন, উনি জয়েন্ট সেক্রেটারি থেকে অতিরিক্ত সচিব হলেন, প্রমোশন পেলেন, অনেক জায়গায় খাওয়া হয়ে যায়। ইউনিভার্সিটিতে নানান সময় নানান প্রোগ্রাম থাকে। কিন্তু আমি বলতে চাচ্ছি এরকম যে যখন আমি কুকুরকে খেতে দিচ্ছি তখন আমার খাবারটা থাকছে না। মানে বঙ্গবন্ধুর কথা যেমন আমরা শুনেছেন যে সবার জন্য কম্বল কিনেছে কিন্তু তার কম্বলটাই নাই। তার মানে আমি গ্লোরিফাই বা অন্য কিছু বলতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে এরকম একটা মাথার মধ্যে খটকা কাজ করে। ভাবলাম যে শেয়ার বাজারে একটু গবেষণা করি, তাহলে অনেক কাজ করা যাবে। তার মধ্যে একটা বড় কাজ হলো
যে এতিমখানা বা বৃদ্ধাশ্রম, এটা ঠিক ইসলাম ধর্মে অনেক নিষেধ আছে, এটা ওই ধরনের বৃদ্ধাশ্রম না। এরশাদ যেমন বলেছে ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, ঠিক ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ একটা বিল্ডিং থাকা উচিত। তাহলে অসহায় যারা একেবারে বৃদ্ধ অচল তারা হয়তো থাকলো, কোনোদিন থাকলো কোনোদিন থাকলো না, খাবার সময় এসে খেলো না, নাতি তারপরে ছেলে মেয়ের সাথে কোথাও গেল, গল্প করলো, মানে একটা আশ্রয়ের মতো, যে ক্ষুধার কারণে তারা যাতে একটু খেতে পায়, একটু শুতে পায়, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখা গেল যে শেয়ার বাজারে আমি গবেষণা করে 10 বছর 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা করে গবেষণা করে আমি একটা জিনিস শিখলাম, বাই সেল। মানে দেখলে আমি বুঝতে পারি যে এটা বাড়বে না কমবে। যেমন শাহজি বাজার 25 টাকার শেয়ার, সেই শেয়ারটা বাড়তে দিনের পর দিন বাড়ছে। আমি অপেক্ষা করছি, দেখছি যে না আরও বাড়বে, বাই সেল দেখে। এই করতে করতে যখন জোহরের আজান দেয় 1টা 10 মিনিট বাকি ছিল, এরকম সময় আমি বেচে দিলাম। তার মানে 338 টাকা 70 পয়সায় বেচলাম 25 টাকার শেয়ার, 13.5 গুণ বেশি দামে বেচলাম। আর বললাম যে সামনে 3 দিন বায়ার থাকবে না, 7.5% করে সিলিং আছে, 7.5 করে ধরতে গেলে 22% বা সামথিং বেশি কমে যাবে। তাহলে আমি 25 টাকার শেয়ার শুরু হলো 45-এর ট্রেডিং আপলোড হওয়ার পরে, তারপরে বাড়তে 85-তে গিয়ে একটু গন্ডগোল হলো, তখন আবার কয়েকদিন হল্ট করা ছিল, বন্ধ ছিল, তারপরে আবার শুরু হলো। তাহলে সবাই বলছে বেচছি না কেন? এখন আমি দেখতে পাচ্ছি বাই সেল দেখে একটা গবেষণা করে আমি বের করেছি যে কমবে না বাড়বে। বায়ার দেখে আমি বুঝতে পারছি যে বাড়বে। কিন্তু যখন 338 টাকা 70 পয়সা হলো তখন আমি বেচে দিলাম, তারপরে 10 পয়সা বেড়ে সার্কিটে আটকে গেল। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যত সর্বনিম্ন থেকে সর্বোচ্চতা আমি বেচলাম। সেটা বেশি টাকার ছিল না বলে লাভটা অত বেশি না, কিন্তু যদি আপনার 1 লাখ টাকায় কিনতেন তাহলে হতো কি 13.5 লাখ টাকা হতো, 1 কোটি টাকায় যদি কিনতেন তাহলে 13.5 কোটি টাকা হতো। তা আমি দেখালাম যে আমি বাই সেল দেখে আমি বুঝতে পারি, কিন্তু অনেক কষ্ট করতে হয়, স্ক্রিনশট নিতে হয়, সারাদিন বসে থাকতে হয়, পরীক্ষার হলের মতো 4 ঘন্টা শেয়ার বাজার চালু থাকে, পুরা সময় জুড়েই থাকতে হয়। কিন্তু কোনোভাবেই কাউকে বোঝানো গেল না যে আমার ফান্ড কম, মিনিমাম 5 কোটি টাকা হলে আমার এটা সহজ হয়, আমার যেহেতু 12-14 ঘন্টা সবসময় কাজ করতে হয়, আরও কিছু ব্যাপার আছে। তো নানানভাবে চলতে দেখা গেল যে খুব একটা সুবিধা হলো না। অনেকেরই আমি কিছু লাভ করে দিয়েছি, আমিও কিছু পেয়েছি। তার মানে হলো 100 জনের মধ্যে 98 জন টাকা হারায় আর 2 জন টাকা পেয়ে যায়। এর মধ্যে সরকারি কিছু খরচ টরচ আছে, নানান কারণে কিছু ট্যাক্সের এটা সেটা আছে। তার মানে হলো যে 1 কোটি টাকা যদি 98 জন হারায় তাহলে 2 জন 1 কোটি টাকা পেয়ে যায়। ওই 1 কোটির মধ্যে কিছু কমিশন বাদ দিয়ে হয়তো 2 লাখ টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে 1 কোটির জায়গায় 2 লাখ টাকা নষ্ট হলো, সরকার এটা সেটা কর্মচারী পেল, 98 লক্ষ টাকা 2 জন মিলে পেলে, কেউ বেশি পেল কেউ কম পেল। সেই জায়গাটা আমি ধরে ফেললাম। কিন্তু একটা সমস্যা হলো যে মিনিমাম 5 কোটি টাকা না হলে অনেক ঝামেলা আছে, প্যাস আছে, কিন্তু সেটা আর বোঝাতে পারলাম না। তো এটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে যখন আমি ফান্ড পেয়ে যাব তখন অনেক বিধবা নারী যারা চাকরি পাচ্ছে না, যারা অসহায় জীবনযাপন করছে, তারা যদি তাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে রাখে তাহলে 100 দিনে হয়তো 2 লক্ষ টাকা হতে পারে। তার মানে প্রতিদিন তার আয় 1000 হতে পারে। তাতে হবে কি, যারা ল্যাংড়া খোড়া অসহায় বিধবা এরা তাদের অ্যাকাউন্টে রাখবে, আমার কাছে কিন্তু টাকা থাকবে না। কারণ শেয়ার বাজারের বিষয়টা হলো যে বায়ান্সে অ্যাটর্নি, একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়। কিনলে আমি বললে কিনবে, বেচলে আমি বললে বেচবে, এরকম একটা পাওয়ার অফ অ্যাটর্নি। কিন্তু
বিষয়টা হলো যে আমি মনে করলাম যে একটা এতিমখানা খুব জরুরি, আর একটা হলো যে ল্যাংড়া খোরাইরা আমার ভেতরে টাকা ঢুকাবে, তার মানে টাকাটা আমার হাতে থাকবে না, তাদের অ্যাকাউন্টে থাকবে। তো এরকম একটা চিন্তা করাতে দেখা গেল যে নানান ধরনের সমস্যা হলো। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি শেয়ার বাজারে অনেক টাকা ইনকাম করব, আমেরিকাতে বাড়ি কিনবো, এটা ওটা, এরকম ধরনের যদি ব্যাপারগুলো বেশি থাকতো তাহলে কিন্তু ঠিকই ইনকামটা হতো। ঠিক ধরেন আজ থেকে 20 বছর আগে, 16 বছর আগে ধরেন আওয়ামী লীগ সরকার দল গঠন করলো। এখন অনেকে আছে যারা খুশি হলো যে দেশটা অনেক সুন্দর হবে। তো যারা খুশি হয়ে দেশটা সুন্দর হবে ভাবলো, তাদের নানান ধরনের বিপদ আসলো। কিন্তু যারা সেটা ভাবলো না, ভাবলো যে আওয়ামী লীগ তো আমার লোক বা আমার পরিচিত লোক বেশি, বা এখানে আমি সুযোগ সুবিধা করতে পারবো, তারা দেখা গেল যে সুবিধা পেল। ইউনিভার্সিটিতে জবের ক্ষেত্রে দেখা গেল যে যারা জামাত বা অন্য পার্টির যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাই অনেকখানি উঠে গেল। আবার যারা আওয়ামী লীগের ব্যাপারে খুশি হয়েছিল তারাই আবার বেকায়দায় পড়ে গেল। তবে জিনিসটা হলো যে আমি একটা এক্সাম্পল দিলাম যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে ব্যাপারটা কি। যেমন সক্রেটিসের মতো ভালো মানুষ তো বিশ্বে বিরল, নাই কেউ। উনি মহাজ্ঞানী, উনি পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হলেন, কিন্তু তার জীবদ্দশায় 71 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাহলে তার বউ সব থেকে নিকৃষ্ট আমরা ধরে নিই, ম্যালিগনেন্ট নার্সিসিস্ট ধরে নিই। তার মানে ওর জন্য জীবন দিতে চাচ্ছে, কিন্তু তার বউ তাকে অত্যাচার করছে, বাজারে ঘাটে মারছে, ও নাজেহাল করছে, মাথায় পানি ঢেলে দিচ্ছে, নানান ধরনের কিছু করছে। আবার পাশাপাশি এই উদ্ভট মানুষটা মনে করছে কি যে এই উদ্ভট মানুষের সামনে তার 3টা সন্তানকে ঘেঁষতে দেবে না, তাহলে 3টা সন্তানই তার সাথে ঘেঁষতে পারেনি, ফলে সক্রেটিস যে তাদের শেখাবে সেই সুযোগটা পায়নি। সেই স্ত্রী যে বিশ্বের সব থেকে সুখী হবে সেটা হয়নি। তার মনে হয়েছে যে এই বাজে লোক, অকর্মা, এটা সেটা মনে করেছে। সেজন্য আমি একটা গল্প বেঁধেছি যে 10 বছর ধরে পৃথিবীতে 10 বছর ধরেন 10টা স্ত্রী, মানে আল্লাহর কাছে যে বলল ফেরেশতা যে আমি তো পৃথিবীতে একটু মানুষ হয়ে চলতে চাই, কারণ আল্লাহ রাজি হলেন। তারপরে বড় হলেন, তারপরে একটা বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, আরেকটা বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, 10টা বিয়ে হলো, 10টাই ডিভোর্স হয়ে গেল। তারপর এক সময় মারা গেল। আল্লাহ মুস্কি মেরে এসে বলছে কি ব্যাপার, কেমন দেখলে? তো বললো যে আমার 10টা স্ত্রী কিন্তু আমাকে ত্যাগ করেছে। এর মধ্যে আবার ইবলিস শয়তান, সে আবার চেয়েছে যে আমি পৃথিবীতে যাই। সেই ইবলিস শয়তানের সাথে একটা নারীর বিয়ে হয়েছে, এতই শয়তানের শয়তান যে ওই নারীটাকে ডিভোর্স দিয়েছে। আর একটা বিয়ে করেছে, এই করে করতে করতে 10টা নারী ডিভোর্স দিয়েছে। তারপর মারা গেছে। আল্লাহর কাছে এসে উনি মুস্কি মেরে হাসছেন। তার মানে জিনিসটা হলো যে একটা স্ত্রীর কাছে কোনো ফেরেশতা যদি স্বামী হয় তাহলে সে নিকৃষ্ট স্বামী, আবার তার কাছে যদি শয়তান, ইবলিস শয়তান যদি হয় তাহলেও তার কাছে নিকৃষ্ট। তার মানে হলো যে সব থেকে ভালো যদি হয় সেটাও নিকৃষ্ট মনে হবে, সব থেকে খারাপ হলেও নিকৃষ্ট মনে হবে। তার মানে হয়তো 1 থেকে 10, 15, 20% যদি হয় খুবই খারাপ, আবার দেখা গেল যে 80 থেকে 100% পর্যন্ত খুবই ভালো। তাহলে দেখা গেল কি যে এতই খারাপ যে 80%-এর বেশি খারাপ, তার সাথে সংসার করছে না একটা নারী। আবার যে 80%-এর বেশি ভালো, তার সাথেও নারী সংসার করছে না। প্রকৃতির একটা খেলা। তাহলে সেই সক্রেটিস এত মানুষকে শেখাতে চাইলো, কেউ শিখলো না, কেউ শিখতে চাইলো না, পালিয়ে বেড়াতো। মানুষ বিরক্ত হতো, প্রশ্ন করতো কেন এটা ওইটা, জ্ঞান দিতে চাইতো, এটা করা ভালো না, এটা এই গণতন্ত্র, এই সে নানান কথা হচ্ছে। তাহলে দেখা গেল কি যে আলটিমেটলি তার ওয়াইফকে কোনো উপকারে আসতে পারলো না, ওয়াইফকে খুশি করতে পারলো না, 3টা ছেলেকে
বাবার আদর বা বাবার শিক্ষা দিতে পারল না। তারপর ৭১ বছরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, মারা গেল। তখন আস্তে আস্তে পৃথিবীর সবাই বুঝলো যে উনি সবথেকে সেরা মানুষ ছিলেন এবং উনি দর্শন জ্ঞানটা আবিষ্কার করেছেন। তখন তাকে দর্শনের জনক, পশ্চিমা বিশ্বের দর্শনের জনক বলা হলো। তাহলে সে যে মানুষকে শেখানোর জন্য যে জ্ঞানটা অর্জন করেছে, দর্শন জ্ঞান, সেটা দিয়ে মানুষের ভুলগুলো ধরিয়ে দিতে চায়, মানুষের বিপদে পাশে দাঁড়াতে চায়, তাদের যাতে বিপদ না হয় সেই ব্যবস্থা করতে চায়, তাদের বিপদ হলে তারা যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারে সেটার জন্য সে ব্যস্ত ছিল। কিন্তু কি হলো, তার স্ত্রী পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ইতিহাস মতে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট। যাই করে সেটা তার স্ত্রীর জন্যই করে, কিন্তু তার স্ত্রী সেটা পছন্দ করে না। তার ছেলে ৩টাকে সে শেখাবে, সেই শেখানোর সুযোগ তিনি পেলেন না। তার স্ত্রী তাদেরকে আগলে রাখলেন যে এই পাগল ছাগলের সাথে বাবা যেমন নষ্ট, আমার ৩টা ছেলেও নষ্ট হয়ে যাবে। তো একটা ব্যাপার হলো যে উনি যে বিশ্বের অন্যতম সেরা মানুষ, জ্ঞানী মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো কোনো কিছু তুলনা হয় না। কিন্তু যারা হিন্দু, অন্য ধর্মের যারা, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে দেখবে না। সেক্ষেত্রে ধর্ম বর্ম নির্বিশেষে কিন্তু সক্রেটিসকে আমি সব থেকে মহাজ্ঞানী বলছি। কারণ কি, দর্শনের জনক উনি পশ্চিমা বিশ্বের। কিন্তু তার জ্ঞান কেউ নেয়নি, ভয়াবহ অবস্থা। তো এখানেও আমি শেখ হাসিনার সরকারের ব্যাপারেও আমি খুব চিন্তায় আছি। কি ব্যাপার, তার 14 গোষ্ঠীকে মেরে ফেললো, জয় বিখ্যাত টাকাওয়ালা মানুষ আমেরিকাতে আমেরিকানকে বিয়ে করে আছে, পুতুল হলো সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডাইরেক্টর WHO। আমি অনেক বছর আগে WHO-তে কাজ করতাম, ছোটোখাটো ইন্টারপ্রেটার কোঅর্ডিনেটর। তাতে যা টাকা পেতাম তাতে পুতুল হয়তো 10 কোটি টাকা মাসে পেতে পারে। তার সাবঅর্ডিনেট যারা, তাদেরও আমি দেখেছি 1.5 কোটির মতো বেতন, এরকম হতে পারে, আই ডোন্ট নো। এটা বড়, তার মানে তার দরকার নাই। রেহানা ইংল্যান্ডের সিটিজেন, রেহানার মেয়ে হলো পুতুল, এই টিউলিপ। সে আবার লন্ডনের যে MP হয়েছেন, সে MPদের আবার সচিব। তেমন কোনো আমি আমার চোখে জানি না, আমি তো রাজনীতি করি না, আমি ভেতরের খবর জানি না। আমি দর্শন দিয়ে যেহেতু না জানা জিনিসকে দেখা যায়, সেটা আমার মাথায় কাজ করছিল। তারপরে শেখ হাসিনার মন্ত্রী পরিষদ, এরা অসম্ভব শিক্ষিত। আমাদের এলাকায় প্রফেসর সুপদ, উনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তো ওনার সাথে আমি তুলনা করি, অনেক ডিগ্রি, দেশ বিদেশ, এই বড় বড় যারা আছেন। এই যে একটু পাগল মতো যে এক্সেন্ট্রিক যে মানিক বিচারপতি, উনিও কিন্তু লন্ডন ইউনিভার্সিটিতে উনি পড়ান, সেই সংবিধান যে আইনশাস্ত্র পড়ান। কিন্তু কোথায় যেন কি গন্ডগোল হয়ে যাচ্ছে। একবার ভাবছি যে তাহলে কি সে ভালো কাজ করতে গিয়ে অন্যদের কারণে পারেনি, নাকি ভালো কাজ সত্যি সত্যিই করেছে। মেট্রো রেল দেখতে পাচ্ছি, আর আমি তো ভেতরের খবর জানি না। পদ্মা সেতু, এটা সেটা, রাস্তা টাস্তা অনেক কিছু হয়েছে, হরতাল টরতাল এসব ছিল না, নানান ব্যাপার ছিল। দেখুন সেটা তো মূল পিকচার না, ভেতরে ভেতরে তো অনেক সমস্যা থাকতে পারে। আয়নাঘরের কথা শুনছি, সেটাও খুব একটা রিলায়েবল মনে হচ্ছে না অনেকভাবে। আমার এক ছাত্র, সেও কিন্তু আয়নাঘরে ছিল, কিন্তু তার বর্ণনাতে, অন্যদের বর্ণনাতে এরকম কিছু মনে হয় না। আর যদি আয়নাঘর থেকেও থাকে তাহলে হয়তো উপদেষ্টা পরিষদরা সে আয়নাঘরটা আমাদের দেখাতো, এরকম হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো যাই হোক, রাজনৈতিক ব্যাপারে আমার কোনো গ্যারেন্টি নেই। তাহলে কি শেখ হাসিনা সব কিছু হারিয়ে তিনি কি মনে করলেন যে দেশের জন্য আমি যা পারি করব? কিন্তু যেহেতু গণতন্ত্র, সবাইকে নিয়ে কাজ করতে হয়, সে কারণে তিনি হয়তো অনেক কাজে ভালো করতে গেছেন, কিন্তু পারেননি। যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠান, এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে যে দুর্নীতিটা হতো, 10-20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি নিত, তাই তো? তাহলে এখন যেটা করেছে NTCR-এর যে বিষয়টা, সেটা হলো যে সরকারিভাবে গোটা বাংলাদেশে পরীক্ষা হবে, নিবন্ধন পরীক্ষা, কলেজে বা হাই স্কুলে বা প্রাইমারিতে টিচার ঢুকবে। তার মানে যে লোকালি যে একজনকে চাকরি দিলে 10-20-30 লাখ টাকা দিতে হবে, সেটা আর হচ্ছে না, 1 টাকাও লাগছে না। পাশাপাশি ঢাকা শহরে তো
বেহাল অবস্থা, যে রাস্তা করলো, উপরে ফ্লাইওভার, মেট্রো, অনেক কিছু। এখন সেগুলো তো দেখা যাচ্ছে, ভেতরে তো অনেক কিছু করে থাকতে পারে, অনেক লুটপাট, অনেক সমস্যা করতে পারে, সেগুলো আমি পুরাটা জানি না। কিন্তু আমি যেটা জানি, মন্ত্রী পরিষদ বা এমপিরা অসম্ভব শিক্ষিত, বড় বড় ডিগ্রি বিদেশ থেকে নেওয়া, বেশিরভাগই তাই, মেধাবী। আবার ওদেরকে হিংস্র আমার কখনো ওইরকম আমি বুঝি না রাজনীতি, একটু সন্দেহজনক। তাহলে কি সে দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু সুযোগ পেল না? আবার 16 বছর সে সুযোগ পেয়েছে, হয়তো অনেক কিছু করেছে, আরও করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সবাই চায় দুর্নীতি চলুক, যেমন পুলিশ সার্জেন্ট, আমি তো 40 বছর ধরে মোটরসাইকেল চালাই, ঢাকাতে আমি 22-24 বছর ধরে মোটরসাইকেল চালাই, সেখানে তো আমি দেখেছি যে না, কখনো সার্জেন্টরা টাকার কোনো গন্ধ আমি পাইনি। সেটা হলো যে ফল পেলে দেখেছি যে সবাইকে কেস করছে, তার মানে টাকা নেওয়ার পরিবেশটা আমার কাছে মনে হয় না। এ ধরনের ক্ষেত্রে পুলিশ সার্জেন্টরাও হয়তো খারাপ মনে করতে পারে যে ঘুষ নিতে পারছে না, খেতে পারছে না, হতে পারে। উন্নয়নমূলক কাজ হচ্ছে, যেমন কলেজের প্রিন্সিপাল হয়তো নিয়োগ দিলে সভাপতি, প্রিন্সিপাল, এলাকার লোক বেশ কিছু টাকা পেত, সেটা পাচ্ছে না। অনেক সময় হয় না, দুর্নীতি দমন করতে গেলে একটা শ্রেণী আছে তারা আবার মনক্ষুণ্ণ হয়, কষ্ট পায়, হতে পারে। তাহলে আমার খুব সন্দেহটা কাজ করছে যে সে বোধহয় সবাইকে হারিয়ে সে চেয়েছে যে পৃথিবীতে একটাই হলো বঙ্গবন্ধু, তার বাবা, তার ভাবমূর্তি সে উন্নত করবে, দেশের সেবা করবে। এদিকে জয় প্রতিষ্ঠিত, তার বড় বিজনেস আছে আমেরিকাতে, তার বউ আমেরিকান। এদিকে হলো পুতুল, তার মেয়ে বোম্বে থাকে, সাউথ ইস্ট রিজনাল ডাইরেক্টর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। এদিকে রেহানা ইংল্যান্ডের সিটিজেন, তার মেয়ে MP ইংল্যান্ডের, আবার তাদের সচিব। তো সব কিছু মিলে তারা স্বাবলম্বী। শেখ হাসিনার কথা তো এগুলো আসে, কিন্তু উনি আসলেই কি খুব সৎ? উনি আসলেই হতে পারে মানুষের জন্য জীবন দিতে চেয়েছে, তবে অনেক কাজ হয়তো ভালো হয়নি, যেটার পেছনে অন্য একটা কারণ থাকতে পারে, অজ্ঞতা, জ্ঞানহীনতা, বা পরিবেশ অনুযায়ী পারেনি। এরশাদের পাওয়ার অনেক বেশি ছিল, সে প্রেসিডেন্ট, কিন্তু এখন তো গণতন্ত্র, সব কিছুই কিন্তু মেপে মেপে করতে হয়, অন্যান্য মন্ত্রী পরিষদ এদের কথা গুরুত্ব দিয়ে করতে হয়। যেমন কোটা আন্দোলন যখন হয় তখন শেখ হাসিনা কিন্তু বলতে পারছে না, যদিও আমরা বুঝতে পারছি যে উনি চাইলেই কোটা আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমরা বুঝলাম। কিন্তু যেহেতু আইন বিভাগকে, আন্দোলনের মুখে আইন বিভাগকে পৃথক করা হয়েছে অনেক আগেই, আইন বিভাগ পৃথক, তার মানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আইন বিভাগের সাথে সম্পর্কিত না। কিন্তু অফ দি রেকর্ড আমরা বুঝতে পারি সাইলেন্টলি যে প্রধানমন্ত্রী কি চাচ্ছেন, সেটাই হওয়ার কথা, সেটাই জাজমেন্টে আসার কথা। কিন্তু অফিসিয়ালি তো সে বলতে পারে না যা যান কোটা বাদ দিয়ে দিলাম বা এই % দিলাম, সংস্কার করে, এটা বলতে পারছে না। সেজন্য উনি বলেছেন যে কয়েকদিন ধৈর্য ধরতে, যে কোর্টে রায় হবে, সেটা পজিটিভই হওয়ার কথা। এদিকে যে ব্যারিস্টার সুমনও গলা ফাটিয়ে অনেক কিছু বলছিলেন যে আর 2টা দিন বা 3টা দিন বা এরকম অপেক্ষা করেন, রায় হবে। আমিও একজন আইনজীবী হিসাবে আমি চেষ্টা করব, আপনাদের পড়াশোনা নিয়ে বাড়ি ফিরে যান, আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল যে গন্ডগোল শুরু হলো, তখন আবার ব্যারিস্টার সুমন বললেন যে আপনারা শুনলেন না, ধৈর্য ধরতে বললাম, এই যে কোটা আন্দোলনে যা আপনারা চেয়েছিলেন তার থেকে বেশি আপনাদের পক্ষে দেওয়া হয়েছে। তাহলে একটা জটলা, মানে ভীষণ জটলা। এখান থেকে আমি বলতে চাচ্ছি যে কেমন যেন একটা জটলা। হয়তো বড় পুরস্কার পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে, পরবর্তী সময় আপনি পুরস্কার পাবেন। যেমন সক্রেটিস আসলে জনক হতে হয়তো পারতেন না, তার ছোট যে অ্যারিস্টটল, তার 400টা বই, অনেক বিষয়, হয়তো 100টা বিষয়ে 400টা বই লিখেছে, অ্যাস্ট্রোনমি, মেডিকেল সায়েন্সের, মেডিসিনের উপরে, আমরা যে ইংরেজি সাহিত্য পড়াই, পোয়েট্রি, এরকম অসংখ্য বই লিখেছেন। 400 থেকে 1000 বই, আমরা 400ই ধরে নিচ্ছি, এবং 100টা বিষয় হয়তো লিখেছেন। তাহলে যে অ্যাস্ট্রোনমি, আকাশের যে চাঁদ তারার ব্যাপারে যেগুলো লিখেছেন, এখন অনেক ভুল পাওয়া গেছে, কিন্তু উনি ওই সময় আইডিয়া করে করে লিখেছেন। তারপর উনি হোম টিউটর ছিলেন কিং ফিলিপ II ছেলে আলেকজান্ডার,
তাকে কিন্তু এমন শিক্ষা দিয়েছেন যে গোটা বিশ্ব সে জয় করে ফেলেছে, আলেকজান্ডার দি গ্রেট হয়ে গেছে। তাহলে অ্যারিস্টটলই আসলে জনক হতে পারতেন, কিন্তু বাবার ব্যাপারটা ভিন্ন। সে যেহেতু প্রথম সক্রেটিস দর্শন আবিষ্কার করেছে, জ্ঞান আবিষ্কার করেছে, সেটা প্লেটোর মধ্যে প্রভাবান্বিত করেছে। প্লেটো অনেক বিখ্যাত হয়ে গেছে, তারপর প্লেটোর ছাত্র আবার কলিগ হচ্ছে অ্যারিস্টটল, সে অনেক জ্ঞানী হয়ে গেছে। তার মানে তার যে অর্জন নাই তা না, কিন্তু মানুষ বুঝতে পারেনি, তাকে নানানভাবে নানান অত্যাচার নানান কিছু নির্যাতিত হওয়ার পরে উনি মারা গেছেন। মারা যাওয়ার সময় উনি বুঝতে পারেননি যে তাকে দর্শনের জনক বানানো হবে, তাকে সবাই ভুল বুঝে আসলে ভুল একদিন ভাঙবে। মরার সময় সে হয়তো ভেবেছে যে আজও কারো ভুল ভাঙলো না, আমি মানুষের জন্যই জীবন দিচ্ছি, কিন্তু মানুষ আমাকে মেরে ফেলছে, আইনগতভাবে মেরে ফেলছে। বিষয়টা জটিল। আমি চাচ্ছি যে আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, কমেন্টে জানান, যেভাবেই হোক আমি একটু জানতে চাচ্ছি যে ব্যাপারগুলো কি। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।